প্রথমে আমরা দেখে নিই যে শব্দ কেন মনে থাকতে চায় না। এবার তোমাদের জন্য একটা ধাঁধা। আসসালামু আলাইকুম। আজ তোমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, যার অভাবে তোমরা আসলে ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারো না বা অন্যদের কথা তোমরা বুঝতে পারো না। সেটা হলো ভোকাবুলারিজ বা শব্দ ভাণ্ডার। কারণ শব্দ ভাণ্ডার যদি তোমার বেশি থাকে, সেক্ষেত্রে তুমি শব্দগুলো শুনেও অনেকটা বুঝতে পারো যে আসলে সে কি বলছে। এবং নিজের ক্ষেত্রে যেটা হয় যে তুমি যদি শব্দ জানো, সেই শব্দগুলো প্রয়োগ করে কিন্তু ছোট ছোট বাক্য তৈরি করেও নিজের মনের ভাব প্রকাশ করতে পারো। তো আজ যে পদ্ধতিগুলো আমি শেখাবো, শেষ পর্যন্ত সবগুলো যদি তোমরা দেখে আয়ত্ত করতে পারো, আশা করি এতদিন যেটা হতো যে শব্দ মনে থাকতো না, আর এরপর তুমি আসলে শব্দ ভুলতে পারবে না। আমাকে তো জানোই এমনি এমনি কিছু বলি না। সুতরাং ভিডিওটা দেখো, এরপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার এরপর থেকে শব্দ মনে থাকছে কিনা। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কথা জ্ঞানী গুণীরা বলেন, তাদের কথা দিয়ে শুরু করি। সেটা হলো, এ ওয়ার্ড হ্যাজ নো মিনিং অফ ইটস ওন। মানে শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে কি? তাহলে আমরা কি শিখবো? শব্দের অর্থ কেমন করে শিখবো? আসলে ব্যাপারটা একটু খুলে বলতে হবে। সেটা হলো, ধরো তুমি তোমার মামার পাশে বসে আছো, তখন লোকে তোমাকে কিভাবে পরিচয় করে দেবে? যে অমুকের ভাগিনা। মানে মামার পাশে বসে আছো, তখন তুমি ভাগিনা। কিন্তু তুমি যদি তোমার বাবার পাশে বসে থাকো, তখন কি বলবে? যে অমুকের ছেলে, তার মানে তুমি ছেলে। তোমার চাচার পাশে বসে থাকলে অমুকের ভাতিজা। এই যে তুমি কিন্তু একজন মানুষই আছো, শুধু তোমার পাশে যে সেই মানুষটার পরিবর্তনের কারণে তোমার নিজের কিন্তু এক ধরনের কি নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক শব্দগুলো এই রকম পারিপার্শ্বিক কারণে, যে পাশে কি শব্দ আছে, সিচুয়েশনটা কীরকম, তার উপর নির্ভর করে আসলে শব্দের অর্থ বদলে যায়। তাহলে আমরা কি শিখবো না শব্দার্থ? অবশ্যই শিখব। কারণ স্ট্যান্ডার্ড একটা অর্থ অবশ্যই শিখতে হবে, আর অন্যান্য যে অর্থগুলো আছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে শিখতে হবে। তো স্ট্যান্ডার্ড যে অর্থটা সেটা আমরা কিভাবে মনে রাখবো, চলো সেটা শিখে নেওয়া যাক। স্টেপ 1, প্রথমেই ধরো একটা শব্দ নিলাম আমরা, স্পোর্ট। SPORT, স্পোর্ট। খেয়াল করো, এটা হচ্ছে খেলাধুলা। এসটা বাদ দিলাম, আমি স্পোর্টস থেকে এসটা বাদ দিলাম। তো এবার যদি প্রথম এসটা বাদ দেওয়া হয়, তাহলে কি হয়? পোর্ট। পোর্ট মানে বন্দর। আবার যদি প্রথম দুইটা অক্ষরই বাদ দেওয়া হয়, এস এবং পি দুইটাই যদি বাদ দেওয়া হয়, তাহলে হয় অর্ট। ORT, অর্ট। অর্ট মানে হচ্ছে উচ্ছিষ্ট। তুমি চিন্তা করো তো, এই যে এইভাবে যে একটা শব্দ থেকে তিনটা শব্দ বানিয়ে শেখালাম, এইটা কি আর কোনোদিন তুমি ভুলে যাবে? কারণ স্পোর্ট শব্দটা তোমার কিন্তু খুব চেনা। এখান থেকে যখন এইভাবে ভাগ ভাগ করে তুমি শিখবে, তখন দেখবে তোমার আর ভুল হচ্ছে না। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সব সময়ই তো একটা শব্দকে এইভাবে ভাঙা যাবে না, একটা একটা করে বাদ দেওয়া যাবে না। তবে কখনো কিন্তু বাম দিক থেকে এরকম বাদ দিলে হবে, কখনো ডান দিক থেকে বাদ দিলে হবে, কখনো দেখবে যে আহ, হয়তো একটা একটা করে বাদ দিলে হচ্ছে না, দুইটা বাদ দিলে হচ্ছে। অতএব মানে নিজে একটু বুদ্ধি খাটিয়ে মনে রাখার চেষ্টা করা লাগবে। যেমন ধরো স্নুজ। স্নুজ আমি শব্দ লিখেই দেবো পাশে, তোমরা দেখে বুঝতে পারবে। স্নুজ হচ্ছে তন্দ্রা, মানে হালকা নিদ্রা যেটা। এখান থেকে যদি আমরা এস আর এন দুইটা লেটার বাদ দিই, প্রথম দুইটা লেটার বাদ দিই, তাহলে হয় উজ। এই উজ মানে হচ্ছে কাদা। যে মাড মানে আমরা ক্লে মানে যে আমরা কাদা জানি, ঠিক উজ মানেও তাই। তুমি দেখো তো, একটু নতুন শব্দ শেখা হলো এবং স্নুজ যখনই তোমার মনে পড়বে, তখনই তোমার মনে হবে এস এন বাদ দিলে তো উজ হয়, এবং এটা হচ্ছে কাদা। এবার আসি 3 নম্বর পদ্ধতিতে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে 3 নম্বর পদ্ধতি হচ্ছে, কখনো কখনো দেখবে যে একই রকম উচ্চারণের কিছু শব্দ আছে। যেমন 4টা হেয়ার আছে, একটু আলাদা উচ্চারণ, একটু আলাদা। দেখো 4টা হেয়ার,
তো প্রথম যে হেয়ার, HERE, এটার মানে আমরা সাধারণত সবাই জানি, হেয়ার মানে এখানে। কিন্তু কনফিউজিং যেগুলো, সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখো কিভাবে মনে রাখতে পারো। যেমন ধরো HAIR, হেয়ার, এই হেয়ার মানে হচ্ছে চুল। এখন এই চুলটা অন্য আরেকটা হেয়ারের সাথে কিন্তু, মানে কোনো সময় এমন হতে পারে দেখবে যে তুমি হেয়ার মানে, এই হেয়ার মানে কি চুল, না এটা খরগোশ, না হেয়ার মানে শুনতে পাওয়া বা শোনা যেটা, এটা এরকম দেখবে তুমি কনফিউজড হয়ে যাবে। তাহলে এগুলোকে একটু মনে রাখার জন্য ধরো এইভাবে মনে রাখো। যেমন হেয়ারের প্রথম অক্ষরটা বাদ দিলে কি হয়? AIR, এয়ার। আর এয়ার মানে হচ্ছে বায়ু। তো তুমি এইভাবে মনে রাখো যে বায়ু, যদিও বায়ু আর বাতাস আলাদা, এটা আমি তোমাদেরকে শিখিয়েছি। তো বাতাস না লাগলে কিন্তু, মানে এয়ারের সাথে চুলের কিন্তু একটা সম্পর্ক আছে। অর্থাৎ এয়ার যতক্ষণ উইন্ড না হবে ততক্ষণ কিন্তু চুল উড়বে না। তাহলে এইভাবে একটু মনে রাখো যে বায়ুর সাথে চুলের একটা সম্পর্ক আছে। আবার ধরো আরেকটা আছে HEAR, হেয়ার মানে শোনা, মানে ক্যান ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, এই হেয়ার। তো সেই ক্ষেত্রে দেখো মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রথম অক্ষরটা বাদ দাও, আবার তাহলে দেখো হয় ইয়ার, EAR। আর ইয়ার মানে হচ্ছে কান, তাহলে কান দিয়েই তো শুনতে হয়। তাহলে দেখো কত সহজে কিন্তু তুমি শিখে গেলে। তাহলে বাকি থাকলো কি আর একটা, তাহলে তাহলে সেটা নিশ্চয়ই খরগোশ হবে, আমরা তো জানি যে এই চারটা হেয়ার এরকম। তাহলে দেখো কনফিউজিং ওয়ার্ডগুলো এইরকম করে একটু বুদ্ধি খাটিয়ে, আমি এই চারটা শেখালাম মানে এইরকম তা নয় কিন্তু, এর বাইরে যেগুলো এরকম কনফিউজিং আছে, তুমি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে মনে রাখার চেষ্টা করো, দেখবে সহজে মনে থাকবে। এরপরে আসি পরের যে পদ্ধতি সেটাতে। সেটা হলো একটা বই খুললে, এভাবে যদি একটা বই খোলা হয়, তখন কিন্তু দুইটা পৃষ্ঠা থাকে চোখের সামনে, একটা বাম পাশে একটা ডান পাশে। একটার নাম হচ্ছে রেক্টো, একটার নাম হচ্ছে ভার্স। তো আমি প্রথম যখন এই শব্দ দুটো শিখছিলাম, তখন এটা আমার নিজেরই গুলায় যেত। তো মনে হতো যে কেমনে এটা শেখা যায়। হঠাৎ করে আমার মনে হলো, আরে রেক্টো মানে তো ডান পাশের যে পৃষ্ঠাটা সেটাকে বলা হয়। তাহলে রাইট মানে যেহেতু ডান, তাহলে রাইট দিয়ে আর ফর রেক্টো, আর ফর রাইট। এই যে আমার একবার মনে হয়ে গেল, তারপরের থেকে আমি আর কখনো ভুলিনি। তার মানে ভার্স হচ্ছে বাম পাশের পৃষ্ঠা, আর রেক্টো হচ্ছে ডান পাশের পৃষ্ঠা। এইভাবেও কিন্তু তুমি অনেক শব্দ মনে রাখতে পারো। তারপরে আছে অ্যাকিলিস হিল, মানে পরের পদ্ধতিতে আসলাম আমরা। অ্যাকিলিস হিল হচ্ছে মানে কারো উইক পয়েন্ট। তো এটা নিয়ে একটা মানে মিথোলজিতে একটা গল্প আছে, সেটা হলো যে অ্যাকিলিস, তোমরা নিশ্চয়ই গ্রিক বীর অ্যাকিলিসের নাম শুনে থাকবে, মিথোলজিতে আছে। তো তার মা ছিল মানে একজন দেবী, এবং তার আর কি স্বর্গে যাওয়া আসা ছিল। আমি মিথোলজিক্যাল স্টোরি বলছি, বুঝতেই পারছো। তো সে জানতো যে স্বর্গের যে সরোবর বা বা নদী এরকম যেটা আছে, ওখানে গোসল করলে কেউ মারা যায় না কখনো। তো সে করলো কি, তার সন্তান অ্যাকিলিস যখন জন্মগ্রহণ করলো, তখন সে করলো কি, তার সন্তানকে ওই পানির মধ্যে গোসল করায়। এবং বড় হয়ে তো সে মস্ত বড় বীর, তোমরা ইতিহাস যদি একটু পড়ো তাহলে, বা মিথোলজি যদি পড়ো তাহলে একটু দেখবে, কিংবা বিভিন্ন মুভিও তৈরি হয়েছে, তোমরা দেখবে যে সে অনেক বড় যোদ্ধা ছিল। কিন্তু এই ট্রয় যুদ্ধে দেখা গেল যে তার পায়ের গোড়ালিতে একটা তীর লেগে সে মারা গেল। কারণ কি? কারণ হচ্ছে তার মা যখন তার জন্মের পর ওই পানিতে চুবাচ্ছিল, সেই সময়ে ওই পায়ের গোড়ালি ধরেই তাকে চুবাইছে, যার কারণে হাতের মধ্যে যে জায়গায় চেপে ধরেছিল ওই জায়গায় পানি লাগেনি, যার কারণে ওই জায়গায় তীর লাগে এবং সে রক্তক্ষরণে মারা যায়। তো এইটা হলো উইক পয়েন্ট। তো এই রকম তোমরা যদি কোনো শব্দের অরিজিন জানতে পারো, বা গ্রুপ অফ ওয়ার্ডস, অথবা কোনো ফ্রেজ, অথবা ইডিয়ম, এগুলোর যদি পেছনের গল্পটা জানতে পারো, যদিও এটা একটু কঠিন, আসলে খুব সহজে তো কোনো কিছুই হয় না, একটু কষ্ট তো করতে হবে। তো যদি একটু কষ্ট করে এই অরিজিন অফ ওয়ার্ডস, আমি একটা বই থেকে পড়ছি, এই গল্পটা পড়ছিলাম, অরিজিন অফ ইংলিশ ওয়ার্ডস, এই বই থেকে। তো তোমরা যদি এইরকম বই পুস্তক, এখন তো অনলাইনে প্রচুর বই পাওয়া যায়, সেখান থেকে যদি এগুলো সংগ্রহ করে একটু পড়তে পারো, তাহলে কিন্তু দেখবে চমৎকার হবে, সহজে তুমি, মানে তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা ধাঁধা, এবার ধাঁধা বা প্রশ্ন।
এটা মাঝখানে দিচ্ছি, কারণ আমি দেখতে চাই যে কারা আসলে নিয়মিত স্টুডেন্ট আর কারা হচ্ছে অনিয়মিত। তো নিয়মিতদের জন্য এই যখন আমার এই কোর্সটা শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে একটা লাইভ সেশনের আয়োজন করব ইনশাআল্লাহ। সেটা অবশ্যই জুম বা মিটের মাধ্যমে আমি আয়োজন করব, এবং যারা এখানে নিয়মিত স্টুডেন্ট থাকবে তাদেরকে নিয়ে স্পোকেনের একটা লাইভ কোর্স আমি করাবো, এবং ফ্রিতেই করাবো, কোনো টাকা পয়সা দিতে হবে না। তো প্রশ্নটা হচ্ছে, দেখো দুইটা শব্দ, মানে একই শব্দ দুইবার লিখেছি, খেয়াল করো, BOW, এই দুইটার উচ্চারণ আলাদা হলে এর অর্থ আলাদা হয়। কিংবা আরেকটা শব্দ হাউস ওয়াইফ, দেখো এই হাউস ওয়াইফ শব্দটার উচ্চারণ যখন হাজিফ হয় তখন এর অর্থ আলাদা হয়। এখন তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে বো শব্দের দুইটা অর্থ কি এবং কখন হয়, মানে কি উচ্চারণ হলে কি অর্থ হয়। আবার হাউস ওয়াইফ শব্দটার উচ্চারণ হাউস ওয়াইফ হলে কি অর্থ হয়, হাজিফ হলে কি হয়। এই হলো তোমাদের জন্য প্রশ্ন। আশা করছি তোমরা কমেন্ট করে উত্তরটা জানাবে এবং নিজেদেরকে একটু স্মার্ট হিসেবে পরিচয় দেবে। কারণ হচ্ছে এই অনলাইনের মানে পৃথিবী যখন হাতের মুঠোয়, তখন যদি তুমি একটু অনলাইনে সার্চ করে কিছু খুঁজে বের করতে না পারো, তাহলে কিন্তু ধরে নিতেই হবে যে তুমি আসলে অনেক ধাপ পিছিয়ে আছো, নিজেকে অনেক ইমপ্রুভ করতে হবে। এবার আসি পরের পদ্ধতিতে, সেটা হলো সিনোনিমস শেখা। অর্থাৎ অনেকগুলো, একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে। এই প্রতিশব্দ শেখার মাধ্যমে কিন্তু যেমন আমরা, যদিও প্রতিশব্দ মানে আলাদা শব্দ মানেই কিন্তু আলাদা একটু অর্থ। যেমন ধরো লাফ মানে হাসি, স্মাইল মানে হাসি, গিগল মানে হাসি, এইরকম। তারপর হচ্ছে সম্ভবত চাকল মানেও হাসি। এই যে হাসি, কিন্তু সবগুলো হাসি কিন্তু, বা গ্রিন, GRIN, এই গ্রিন মানেও হাসি। তো এই যে সবগুলোই হাসি হলেও সবগুলো কিন্তু এক রকমের হাসি নয়। সাধারণ অর্থে এগুলোকে সিনোনিম হিসেবেই ধরা হয়। তো এই রকম সিনোনিম শিখলে যেটা হবে, দেখবে একটা যদি তোমার মনে না পড়ে আর একটা মনে পড়বেই নিশ্চয়। সেই জন্য তোমরা সিনোনিম শিখতে পারো। এই ক্ষেত্রে তোমরা একটা বইয়ের সাহায্য নিতে পারো, সেটা হলো এ ডিকশনারি অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনাইমস। এটা হচ্ছে অক্সফোর্ডের। আর যদি অনলাইনে PDF সংগ্রহ করে পড়তে পারো সেটাও তোমাদের ইচ্ছা, কিংবা ChatGPT আছে বা গুগল বার্ড আছে, এগুলোর থেকেও তোমরা হেল্প নিয়ে পড়তে পারো। এরপরে চলো শিখে নেওয়া যাক আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হলো ওয়ার্ড ফ্যামিলি জানা। সেটা হলো একটা শব্দ যখন তুমি জানবে না, সেই শব্দের যে ওয়ার্ড ফ্যামিলি আছে, যেমন ধরো থিঙ্ক একটা শব্দ, এর সাথে যদি তুমি অ্যাবল যোগ করো, ABLE, থিঙ্কেবল, তাহলে চিন্তাযোগ্য, মানে চিন্তা করা যায় এমন। আবার যদি বাম পাশে আন যোগ করো তাহলে আনথিঙ্কেবল। আবার থিঙ্কেবলি সেটাও হয়, আনথিঙ্কেবলি এটাও হয়। এই যে একটা শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি করা যায় প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে, কিংবা ডিকশনারিতেই দেখবে একটা শব্দের নিচে ওই রকম দেয়া আছে, ওই শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়। একটু ডিকশনারি দেখার অভ্যাস করো, এটা কিন্তু খুব ভালো। আমি যখন স্টুডেন্ট ছিলাম না, বিশ্বাস করো, একটা শব্দ কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম যে এটা বাম পাশে আছে, মানে পৃষ্ঠা বলতে পারতাম না, এটা সত্য কথা, কিন্তু বলতে পারতাম যে এইটা হয়তো ডিকশনারির ডান পাশে আছে, নিচের দিকে আছে, এরকম আমি বলতে পারতাম। মানে এতটা ডিকশনারি পড়তাম। তো বারবার একটা জিনিস দেখলে এবং একটা শব্দ দেখতে যেয়ে দেখবে যে আরো আশেপাশে অনেক মজার মজার শব্দ তুমি দেখতে পাবে, যেটা অনলাইনে রিসার্চ করে তুমি পাবে না আসলে। ডিকশনারিতে মানে বই পড়ার একটা আলাদা মজা আছে এবং আলাদা গুরুত্ব আছে, এটা একটু বুঝতে শেখো। সব শেষে যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো যে সব প্রথমে আমরা দেখে নিই যে শব্দ কেন মনে থাকতে চায় না। ধরো একটা চালনা নেওয়া হলো বা চালনি নেওয়া হলো, অর্থাৎ যেটাতে চালা হয় কোনো কিছু, ধরো খই চালা হয়, মুড়ি বা এরকম কোনো কিছু চালা হয়। তো সেখানে যখন এই চালুনটাতে বা ছাকনা আর কি, এটাতে যে ছাকনাতে ছাকা ছাকা হয়, তখন কোনগুলো নিচে পড়ে বলো তো?
ছোট যেগুলো, ওর মধ্যে সবচেয়ে ছোট যেগুলো, সেগুলো কিন্তু নিচ দিয়ে পড়ে যায়। তো তুমি খেয়াল করে দেখো, একটা গল্প কিন্তু অনেক বড়, তার চেয়ে ছোট ধরো প্যারাগ্রাফ, তার চেয়ে ছোট বাক্য, তার চেয়ে ছোট শব্দ। তার মানে হচ্ছে যদি লিখিত রূপ তুমি চিন্তা করো, আহ, ধ্বনি অন্য বিষয়, কারণ এটা লিখিত নয়, এটা হচ্ছে মানে বলার জন্য। তো শেষ পর্যন্ত আসলে কি শব্দ, যদিও বর্ণও আছে, কিন্তু বর্ণ তো সীমাবদ্ধ, কয়েকটা মাত্র, সেটা আমরা মুখস্থ করে ফেলছি। তো যার কারণে সর্বশেষ আমাদেরকে যেটা ঝামেলা করে সবচেয়ে ছোটোর মধ্যে, সেটা হলো শব্দ। এর কারণ হচ্ছে ঠিক ছাকনাতে যেরকম ছোট জিনিসগুলো পড়ে যায়, বড়গুলো উপরে থেকে যায়, ঠিক সেই রকম তুমি যখন শব্দ শিখতে যাও, এগুলো যেহেতু ছোট, এই জন্য আসলে মাথার থেকে ওইরকম চলে যায়, এগুলো আসলে থাকতে চায় না। তাহলে এখন উপায়টা কি? যেমন এই ছাকনাতে যেরকম বড় জিনিস রাখলে সেগুলো পড়ে যায় না, সেরকম তোমার মাথায় করতে হবে কি, বড় জিনিস রাখতে হবে। সেটা হলো কি, যে শব্দটাই শিখবে সেই শব্দের সাথে আরো কিছু শব্দ জোড়া দিয়ে বাক্য তৈরি করবে, প্রয়োজনে গল্প বানিয়ে ফেলবে। তখন কি ওটা আর একটা শব্দ থাকলো, বড় হয়ে গেল। তখন কিন্তু ঠিক ছাকনা দিয়ে যেরকম ছোট জিনিস পড়ে যাবে, পড়ে যায়, বড় জিনিস পড়ে যায় না, সেই রকম শব্দ পড়ে গেলেও এই বাক্যটা যখন তোমার মাথায় থাকবে, তখন কিন্তু আর তুমি ভুলে যেতে পারবে না। আমি আশা করছি যে আমার এই লিসনটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বা ভালো লেগেছে ইতোমধ্যে। তারপরেও তোমাদের মন্তব্য আমি শুনতে চাই, অবশ্যই মন্তব্য করে জানাবে। আর যে প্রশ্নটা থাকলো, এটার উত্তর দিতে কিন্তু ভুলো না। তা আজ আর কথা বাড়াচ্ছি না, আজ থেকে এই পদ্ধতিগুলো তোমরা অনুসরণ করো। আশা করি তোমরা ভুলতে চাইলেও আর ভুলতে পারবে না, ইনশাআল্লাহ। কথা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার যা কেউ বল না চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।